জি 24 ঘন্টায় জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টা পাঁচ। আর 5টা পাঁচে আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, যে বিষয়ে আমরা দিনভর দেখলাম চাকরিহারা তারা আন্দোলনে নামলেন এবং অর্ধনগ্ন হয়ে যে নবান্ন অভিযানের কথা বলেছিলেন, শার্ট খুলে কেউ নামলেন এবং পুলিশের হাতে আটক হলেন। একাধিক চাকরিহারা ধর্মতলা থেকেই প্রায় গোটা 50 জন আটক হয়েছেন, এমনটাই পুলিশের তরফ থেকে বলা হয়েছে। শিয়ালদা থেকেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে, এই যে পরীক্ষা না দিয়ে লাগাতার আন্দোলন, এই যে দাবি যে চাকরি দিতে হবে, এটা আদৌ সম্ভব কিনা বারবার এই প্রশ্ন উঠছে। কারণ আইনের যে বিষয়টা সেটা ক্রমশই ক্ষীণ হয়ে আসছে। রিভিউ পিটিশন কি আমরা জানি না কি হবে, বিকল্প একটা ব্যবস্থা, আদালতের নির্দেশ মতো নোটিফিকেশন জারি হয়ে গিয়েছে। পরীক্ষায় অভিজ্ঞতার ভিত্তিতে মার্কসের একটা সুবিধা রাখা হয়েছে, বয়সের সুবিধা রাখা হয়েছে। তারপরেও কেন, কিভাবে, কি চাইছেন তারা, এটাই খোঁজ করার চেষ্টা করবো। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আলাপ করি। আমাদের সঙ্গে বিশ্বজিৎ দাস রয়েছেন, অধ্যাপক রয়েছেন, বিজেপি দীপঙ্কর সরকার। তবে শুরুতেই আমি যাব, আন্দোলনকারী শিক্ষক রাকেশ আলম রয়েছেন আমাদের সঙ্গে। রাকেশ বাবু, আপনি কোন স্কুলে পড়াতেন? নমস্কার, আমি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত ঠেঙ্গাপাড়া হাই স্কুলের ফিজিক্সের শিক্ষক। আচ্ছা, তো আন্দোলনে আজকে আপনি ছিলেন? তো আমি বিগত প্রায় 25 দিন ধরে এখানে আন্দোলনরত অবস্থায় ধর্ণা মধ্যে উপস্থিত আছি। এই কটা দিনের মধ্যে আমরা নানান রকম ডেভেলপমেন্ট দেখেছি। আদালতের তরফ থেকে আদালতের স্ট্যান্ড নিশ্চিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেও তিনি জানিয়েছেন যে আমরা রিভিউ পিটিশন করেছি, কিন্তু যেহেতু একটা ডেডলাইন রয়েছে তাই দিতে হবে এবং পরীক্ষা আপনাদের দিতে হবে। এই অবস্থায় আপনারা নবান্ন অভিযান করছেন চাকরি ফেরত দেওয়ার দাবিতে। আপনারা কি কখনো এটা ভেবেছেন যে সম্ভব কিভাবে? আচ্ছা, মানে এই বিকল্পটা কি আপনাদের কাছে আছে? আমি বারবার বেশ কয়েকটা শোতে একই প্রশ্ন করে যাচ্ছি, উত্তর কিন্তু পাচ্ছি না। দেখুন, আমি একটা সহজ প্রশ্ন আপনাকে আগে করি। সেটা হচ্ছে, আজকে যে সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্টটা এসেছে সেখানে স্পষ্ট লেখা আছে আমাদের চাকরির পরীক্ষায় বসতে হবে। আমি যদি আর একটু তলিয়ে ভাবি, তাহলে এই ভার্ডিক্টটা আসলো কেন? 17 রকম প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আমরা যারা নিরপরাধ যোগ্য শিক্ষক, সিবিআই এবং বাক কমিটির তদন্ত রিপোর্টে এই 17 রকম জালিয়াতিতে আমাদের নাম নেই, তাহলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়ভার আমরা বহন করব কেন? রাকেশ বাবু, আপনি যেটা বলেছেন এটা আমরা প্রত্যেকে জানি, দুর্নীতি হয়েছে, এটা আদালতও বলেছে। ফলে এই নিয়ে কারুর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এই নিয়ে তর্ক হতে পারে, কারা দুর্নীতিতে জড়িত, কোন মাথা জড়িত, এই নিয়ে তর্ক হতে পারে। রাজনৈতিক তর্ক, সেটা রাজনৈতিক নেতারা উত্তর দেবেন, তার উত্তর দেওয়ার দায়িত্ব আমার নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি এগুলো আগেকার কথা বলছেন, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার কি করতে পারে বলে আপনার মনে হয়? এখনকার কথা আপনাকে বলে দিই আমি। আমরা বিগত 24-25 দিন ধরে, মানে ফাইনাল ভার্ডিক্ট আসার পর থেকে আমরা চেয়েছিলাম, যেহেতু সুপ্রিম কোর্টের ভার্ডিক্টকে অমান্য করা যায় না, আমরা চেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে এবং তার প্রতিশ্রুতি মতে, এটা আমাদের কথা নয়, তিনি নেতাজি ইন্ডাস্ট্রিজ টাইমে বলেছিলেন। তারপর থেকে রাস্তায় বহুবার আমরা প্রত্যাশা করেছি, শিক্ষামন্ত্রীকে মেল করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে মেল করেছি, এমনকি গতকাল আমরা প্রধানমন্ত্রীর কাছেও দেখা করতে গিয়েছিলাম, আমরা দেখা পাইনি। আমাদের দাবি কি ছিল? আমাদের দাবি ছিল আইনত যেটুকু পদ, রিভিউ পিটিশন বা কিউরেটিভ পিটিশন যা আছে, সেই জায়গাগুলো আগে লড়াই করতে হবে, তারপর পরীক্ষায় যাব আমরা। এবং পরীক্ষার ডেডলাইন তো ফিক্স করে দিয়েছে আদালত, সরকার কি করে করবে? দেখুন, সে ডেডলাইন ফিক্সড করতেই পারে, কিন্তু তার আগে তো গেজেট প্রকাশ করতে হবে, যেখানে আমাদের কোনো অপরাধ নেই। আপনাকে একটা প্রশ্ন করি সব্যসাচী, আপনাদের অপরাধ রয়েছে এই কথা কেউ বলছে না রাকেশ বাবু। আচ্ছা, তাহলে ঠিক আছে, আপনাদের অপরাধ রয়েছে কি রয়েছে না সেটা অন্তত আমরা ডিসাইড করতে পারি না, সেটা সুপ্রিম কোর্ট। আপনি অপরাধী না আপনার পাশের জন অপরাধী, এই বিষয় খোলসা হয়নি। ফলে সার্বিকভাবে আপনাদের প্রত্যেকের উপরে, যারা আপনারা অপরাধ করেননি বলে দাবি করছেন, তাদের উপরে দোষারোপ চলে এলো না। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট ডেডলাইন দিয়েছে, বাস্তবিক দৃষ্টিভঙ্গিগুলোকে আপনাকে দেখিয়ে দিই। আজকে আমাদের বয়স 40 ছুঁই বা 50 পার। আমাদের মধ্যে এরকম 15 জন আছেন যারা ক্যান্সার আক্রান্ত, এবং আপনি অবাক হয়ে যাবেন, সমাদাসের চাকরিটা থেকেছে ক্যান্সারের জন্য, কিন্তু আমরা 15 জন ক্যান্সার পেশেন্টকে নিয়ে এসএলপি করেছিলাম, হিউম্যানিটি গ্রাউন্ডে তাদের ছাড় দেওয়া হয়নি। আচ্ছা, আমাদের এরকম প্রচুর ম্যাডাম আছে যারা অন্তঃসত্ত্ব, মানসিক চাপ আছে। এই প্রত্যেকটা বিষয় আমরা জানি, প্রত্যেকে আপনার সমব্যথী এবং আমরা প্রত্যেকে লজ্জিত যে আমাদের শিক্ষক সমাজের সঙ্গে এই ঘটনা ঘটছে।
ঘটলো এটা নিয়ে দ্বিধা নেই, এই বক্তব্য জোর করে বলার মতন নেই, কারণ এটা আমরা অ্যাকসেপ্ট করেছি, আমরা জানি। আমি একটা নির্দিষ্ট প্রশ্ন খুঁজতে চাইছি যে আপনারা কিভাবে দাবি করছেন যে আপনাদের পরীক্ষা ছাড়া চাকরি বহাল করা হোক, কারণ কোন পথে? অবশ্যই সঙ্গত প্রশ্ন। আমরা চেয়েছিলাম পরীক্ষা যদি আমাদের দিতেই হয়, যেহেতু প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তাহলে ওই প্রতিষ্ঠানের প্রধান প্রতিশ্রুতি মতো আমাদের সঙ্গে দেখা করুক। আমরা বারবার দাঁড়ে গেছি, আপনি আশ্চর্য হয়ে যাবেন, যারা প্রমাণিত অযোগ্য তাদের সঙ্গে এই বিকাশ ভবনের আধিকারিকরা বারবার মিটিং করছে। ইনফ্যাক্ট আজকে পুলিশ যখন আমাদের মারছে তখনও মিটিং হচ্ছে, আমাদের সঙ্গে দেখা হলো না কেন? আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম আপনার কথাটা আপনি রাখুন, একটা জিনিস শুনুন, যে আমরা যেটা জানি সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি পাপ করে তাহলে প্রধান তাকে সাজা শোনায়, কিন্তু প্রধান যদি পাপ করে তাহলে রাজ্য তাকেই বিধান বানায়। এটা তো হতে পারে না, না? আমরা তো সাধারণ নিরপরাধ, আমাদের দেখুন সাদা কালো যদি বাঁচতে না পারে এর মানে সমস্ত সাদাকে আমি বিসর্জন দিয়ে দেবো, সেটা তো হতে পারে না, যেখানে সুপ্রিম কোর্ট মোরালিটি তৈরি করে দেওয়ার কথা। আর সব থেকে বড় প্রশ্ন, পরীক্ষা আমরা দিতে চাই না কেন? যে প্রতিষ্ঠান 17 রকম জালিয়াতি করলো, সেই প্রতিষ্ঠান যে আবার জালিয়াতি করবে না এই পরীক্ষায়, 5 বছর পরে এই পরীক্ষা আবার ক্যান্সেল হবে না এই প্যানেল, তার দায়ভার নেবে। এক্স্যাক্টলি এই প্রশ্নটাও একটা আপনি প্রশ্ন তুললেন যে আবার যে পরীক্ষাটা হবে তাতে দুর্নীতি হবে না, তার গ্যারান্টি কে নেবে, তাই তো? অবশ্যই উত্তর নেই বিশ্বজিৎ দা। তার উত্তর সুপ্রিম কোর্ট পরোক্ষভাবে দিয়েছেন, কারণ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, এতক্ষণ আমাদের যে বন্ধু বলছিলেন যোগ্য চাকরি প্রার্থী, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই শব্দটা সুপ্রিম কোর্ট ব্যবহার করেনি। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হতো তাহলে যে সিস্টেমটাই যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছে, সিস্টেমটা যদি করাপ্টেড হয় সেই অনুযায়ী পুরোটা বাতিল হয়। কিন্তু আমরা বিশ্বাস করি যোগ্য চাকরি প্রার্থীরা দুর্নীতির মাধ্যমে চাকরি পায়নি, সুতরাং এই কথাটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বললে অন্য প্রমাণ হয়। সেটা কি ব্যক্তিগত দুর্নীতি বলতে চাইছেন? কোনো সেক্টরে হতে পারে, নিশ্চয়ই সে কথা সুপ্রিম কোর্ট বলেছে যে কজনের নাম আছে, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে। দীপঙ্কর, আরেকটা বিষয় পরিষ্কার করে সুপ্রিম কোর্ট যদি মনে করতো যে এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যে প্রশ্নটা তোলা হলো, তাহলে সেই প্রতিষ্ঠানকে আবার দায়িত্ব দিত না। এবং যারা আজকে এই আন্দোলন এবং তার পরবর্তীকালে মামলা করলো, তাদের তো এটাই ছিল একমাত্র প্রশ্ন যে আপনি যেটাকে বলছেন যে দুর্নীতি হয়েছে বা এতজন যোগ্য নয়, তাহলে সেই প্রতিষ্ঠান আবার কিভাবে পায়? এই প্রশ্নটা তোলা উচিত ছিল সুপ্রিম কোর্টে, কারণ সুপ্রিম কোর্ট বিশ্বাস করে যে এখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়নি। দ্বিতীয় যে কথাটা, যে এখন যে ঘটনাগুলো ঘটছে পুরোটাই ভেস্তে দেওয়া একটা সিস্টেমের। না, আমি এখন ইতিহাসে যাচ্ছি না, কারা অপরাধী কাদের জন্য হয়েছে সেটা কোর্ট বলবে। দ্বিতীয় কথা হচ্ছে জটিলতা বাড়ানোর হচ্ছে, কারণ পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলে দিলেন যে আমরা এখনো রিভিউ পিটিশনেরটা জানি না, এবং জানি না বলে ছুটি রয়েছে সুপ্রিম কোর্টে। তার মানে আমাদের পথ কি আছে? আমাদের যে ডেডলাইন দিয়েছে সেই ডেডলাইনে আমরা অবশ্যই নোটিশ দেব। সেক্ষেত্রে দুটো সদিচ্ছার কথা প্রমাণ করলেন, তার একটা হচ্ছে নাম্বার ডিস্ট্রিবিউশন, যে যারা অভিজ্ঞতা থেকে, যারা প্রথম পরীক্ষা দিচ্ছে বা যারা অভিজ্ঞতা এতদিন পড়িয়েছে তারা 10 নাম্বার পাবে। দ্বিতীয় কথা, পড়ানোর অভিজ্ঞতা থেকে আরও একটা বিষয় যেটা আগের বারও ছিল না, ডেমো, সেই ডেমোতে 10 নাম্বার পাবে। অর্থাৎ ইন্টারভিউ, ডেমো, এক্সপেরিয়েন্স। মানে বিশ্বজিৎ, বিষয়টা কি, মানে রাকেশ বাবুরা যেটা বলতে চাইছেন সম্ভবত যে একটা ঘরপোড়া গরু, তো ওনারা আশঙ্কা করছেন যে এর মধ্যেও কোনো কারচুপি হবে। কারণ আমরা একদম শেষ যদি প্রাইমারি পরীক্ষা দেখি, টেট পরীক্ষা দেখি, সেটাও স্বচ্ছভাবে কথা বলা হলো, সেখানেও হাজারো প্রশ্ন উঠলো। আমার ধারণা রাকেশ বাবুরা এই বিষয়টা বলতে চান। আমি যে মুহূর্তে দাঁড়িয়ে আছি সেখানে সুপ্রিম কোর্ট বলার পর অল্টারনেটিভ কি কোনো পথ আছে? কোনো পথ নেই। সুপ্রিম কোর্ট বোঝেনি, তাহলে তো তুমি বুঝতে পারছো সুপ্রিম কোর্ট বোঝেনি সেটা। তাহলে তো তোমরা কি আদালতে বলো না? সুপ্রিম কোর্ট কেন বলবে? আমরা তো, তোমরা কোথায় আদালতে যাচ্ছো? তোমরা তো স্টুডিও আসছো। আমি বলছি সুপ্রিম কোর্ট মামলা করছে, সুপ্রিম কোর্ট কে বলছে? কোথায় অভিজিৎ গাঙ্গুলি এখন? আমি বলি এবার, আপনি বলছিলেন এই সুপ্রিম কোর্টের মামলা, আমি বলছি তো, তুমি সুপ্রিম কোর্টে, তুমি সুপ্রিম কোর্টকে বলছো সুপ্রিম কোর্টে পাওয়া আছে। যখন অভিজিৎ গাঙ্গুলি মিরর প্রকাশ করতে বলেছিল তখন কেন এসএসসি মিরর প্রকাশ করেনি? তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হতো। লজ্জা পাওয়ার না, আমি বলি 4 এপ্রিলের আগে শুরু করলে অনেক আগে, 10 বছর আগে থেকে শুরু করতে হবে। 10 বছর তার আগে 4 এপ্রিলের পর থেকে বলো, কারণ আধ ঘন্টায় 4 এপ্রিলের পর থেকে বলো কি হবে। যদি এদেরকে বাঁচাতে হয় অপরাধ নেই বলছিল,
আমি বলি আমি বলি না, আমি বলি যে আপনি বলছিলেন যে আপনাদের অপরাধ নেই, আপনাদের বড় অপরাধ আছে। এই বাংলার বুকে আপনাদের অপরাধ সব থেকে বেশি, যার জন্য তো আজকে আপনাদেরকে গরু পিটানো পিটিয়েছে, আপনাদের অর্ধলঙ্গ করেছেন। যে বাংলার পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী সরকার অর্ধনগ্ন হয়েছেন। এই বাংলার যুব সমাজ, শিক্ষিত সমাজ, এই যোগ্য চাকরি প্রার্থীরা অর্ধনগ্ন হয়নি। আজকে এই পুলিশকে এভাবে গালাগালি দেয়, সেই পুলিশ কিছু করতে পারে না। এই পুলিশের পক্ষে কথা বলার জন্য বিশ্বজিৎ বাবুর মতো অধ্যাপককে বসতে হয়, কারণ এই পুলিশ এইভাবে বলেছে। দ্বিতীয় কথা এইভাবে লাঠি মারছে, এইভাবে লাঠি মেরেছে কেন? কেন মেরেছে লাঠি? এদের অপরাধটা কি? এদের অপরাধ কি? কেন মিরর প্রকাশ করেনি? কেন মিরর প্রকাশ করেনি? কেন মমতা ব্যানার্জি ডেকে নিয়ে গিয়ে এই শিক্ষকদের বলছে কেন? আমি শুরুতে কেন প্রকাশ করেনি না করেনি সেটা সরকার বুঝবে। আমার প্রশ্ন নির্দিষ্টভাবে এখন কি আজকে রাকেশ বাবুরা যে আন্দোলনটা করছেন, আমার কথা হচ্ছে আন্দোলনের রেজাল্টটা কি? একজন লোক কেন একই চাকরির জন্য দুবার পরীক্ষা দেবে? ফার্স্ট কথা। দ্বিতীয় কথা, মিরাজ রমেশ থাকা সত্ত্বেও কি আছে না মিরাজ রমেশ এখন সুপ্রিম কোর্টে মিরাজ রমেশ দিক, এসএসসি কে বলুক এই যে দুধ, এরা যোগ্য এরাই অযোগ্য, মিরাজ রমেশ তো আছে, কেন দিচ্ছে না? বারবার 7 বার চাওয়া সত্ত্বেও কেন হাইকোর্টে দেয়নি? এসএসসি ইচ্ছা করে মিরর ইমেজের কথা বলছে, যেখানে মিরর ইমেজটা রাখা সেখানেও তো কারচুপির অভিযোগ। ফলে কোনটা সত্যি কোনটা আসল সব তো ঘেটে ঘ। অভিজিৎ বাবু একটা দিক থেকে তিনি সেগ্রিগেট করেছিলেন, তারপরে দেখা গেল না, এর দুর্নীতির বিষয়টা আরো ব্যাপ্তিটা আরো বিশাল, এতটাই বিশাল এসএসসি আলাদা করতেই পারলো না, যেখানে মিরাজের চান্স পেয়েছে মিরাজের দেওয়ার। সরকার যদি চাইতো যে যোগ্য অযোগ্যদের পার্থক্য হবে, কারণ চাইছে না সরকার, একটাই কারণ। আপনি জানেন যারা অযোগ্যরা টাকা দিয়ে চাকরি পেয়েছে, নেতাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে, তাদের নাম যদি প্রকাশিত হয়ে যায় তাহলে এই তৃণমূলের নেতাদের রাস্তায় গাছে বাঁধবে এবং গাছে বেঁধে না এই বিশ্বজিৎ বাবুর কাছে টাকা চাইবে, টাকা দিয়ে চাকরি দিয়েছে। অস্বীকার করতে পারেন যে তৃণমূলের নেতা চাকরি দিয়েছে তাদেরকে রাস্তায় বাঁধবে না। বলা হয়েছিল এসএসসি প্রেস কনফারেন্স করে বলেছিল যে আমাদের কাছে কোনো তালিকা নেই, সিবিআই যে তালিকা সুপ্রিম কোর্টে দিয়েছে সেই তালিকায় মান্যতা দেওয়া হয়েছে। তাহলে আবার সেই প্রশ্ন আসছে কেন? কারণ সিবিআই তো একটা তালিকা দিয়েছে, তার মানে আপনি আবার সেই প্রশ্ন তুলে আনছেন। সিবিআই তুলে এনেছে, তার কারণ এটা সিবিআই আপনি জানেন না সিবিআই তালিকার ভিত্তিতে রায়টা দিয়েছে। আপনি জেনে নিন সিবিআই কি তালিকা দিয়েছে, সিবিআই তালিকার ভিত্তিতে রায় এসেছে। আচ্ছা রাকেশ বাবুর কথা শুনি। আসবো বিশ্বজিৎ দীপঙ্কর দা, আসবো রাকেশ বাবু, রাকেশ বাবু আমি সহজ প্রশ্ন করছি। এখানে টিএমসিপির রাজনৈতিক দলের প্রতিনিধি যিনি আছেন মাননীয় অধ্যাপক বিশ্বজিৎ বাবু, তিনি আমারই মতন শিক্ষার কাণ্ডারি, আমি তার কাছে একটু সচেতনতা আশা করেছিলাম। আমি বিশ্বজিৎ বাবুকে দুটো প্রশ্ন করছি। এই যে শিক্ষকদের সেটা যোগ্য অযোগ্যর বাইরে গিয়ে প্রশ্ন করছি, বারবার যে মারা হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, আপনি কি তাকে সমর্থন করেন? না, আমি তো কখনো বলিনি সমর্থন। হঠাৎ আপনি এই প্রসঙ্গ তুললেন, তার কারণ আমাদের আলোচনার একটা কেন্দ্রবিন্দুতেও এই প্রসঙ্গ আসেনি। ঠিক আছে, আপনি আলোচনার বাইরে গিয়ে এই প্রসঙ্গটা তুলছেন। উত্তর পেলাম। আর একটা প্রশ্ন, আপনি তো বিভিন্ন রকম পরীক্ষা যেগুলো কম্পারেটিভ এক্সাম সেগুলো জানেন হয়তো, আমি আশা করছি। আমরা জানি যে একাডেমিক যে কোয়ালিফিকেশন, যেটা 2016 গেজেটে 35 মার্কস ছিল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন ওর মাস্টার ডিগ্রি এমবিএ, এই একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাকচুয়ালি একটা ছাত্রের বা শিক্ষার্থীর সারা জীবনের উপার্জন, সেটা মেধার মাপকাঠি, এবং সেটা পুরোপুরি যোগ্যতার যোগ্যমানের প্রতিফলন। আমরা কালকে গভীর রাতে, এই গভর্নমেন্ট তো রাত ছাড়া কোনো কাজ করেন না, গভীর রাতে যে গেজেটটা প্রকাশ করলো সেখানে দেখলাম
সেই নম্বরটা দোষে নিয়ে আসা হলো। তাহলে আমার মেধাকে বঞ্চিত করে ওই নম্বরটা কোথায় গেল? ওই নম্বরটা গেল ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন। এটা আমরা কেউ অমান্য করতে পারি না। আপনি এখন বিরোধিতার স্বরূপ বলতেই পারেন, কিন্তু এটা ঠিক। এই যে নম্বরগুলো ওরাল ডেমনস্ট্রেশন, ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন, এই নাম্বারগুলো অ্যাকচুয়ালি আমাদের হাতে থাকে না। এখানে মানে আপনি কি বলছেন যে এখানে একটা পক্ষপাতের সম্ভাবনা আছে? 100%। এবং আরেকটা কথা বলি, Education, qualification, আমাকে 10 নাম নম্বর। বলতে দিলে আমি চলে যাব। আমি এটা বলেই এসেছি। বলুন। আজকে আমার জন্য এখন অনুষ্ঠান হচ্ছে। বলুন। আমরা বারবার এ কারণেই মাথা গরম শিক্ষামন্ত্রী মাথা গরম হচ্ছে। আপনার জন্য প্রশ্ন আছে। শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম যে সুপ্রিম কোর্টের গেজেটে তো নোটিফিকেশন আসবেই। আমরা শিক্ষিত মানুষ, আমরা জানি সেটা, সংবিধানকে আমরা আস্থাশীল সংবিধানের প্রতি। আমরা বলেছিলাম যে রিটেন এক্সামিনেশনটা হবে ওএমআর বেস্ট, সেটা 2016-তে 55 ছিল। আমরা বলেছিলাম সেই নম্বরটা কমিয়ে আনতে এবং সেই নম্বরটাকে ওয়েটেজ করতে। কেন বলেছিলাম তার সঙ্গত আমি আপনাকে 10টা কারণ বলে দিতে পারবো, সেটাতে আসছি। কিন্তু দেখলাম কি, আমরা সেই 55 মার্কসটাকে আরও 5 নম্বর বাড়িয়ে দিয়ে 60 করা হলো। এতদিন জানতাম রিটেন এক্সাম অ্যাকচুয়ালি আমাদের হাতে, কিন্তু এই 2016 প্যানেল এবং ওএমআর যেগুলো পঙ্কজ বানসালের হার্ড ডিস্ক থেকে উদ্ধার হলো, সেখানে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে না, শুধু ওরাল ডেমনস্ট্রেশন বা লেকচার ডেমনস্ট্রেশনের সাথে সাথে ওএমআর রিটেন বেস্ট, এটাও কিন্তু আমাদের হাতে না, এটাও গভর্নমেন্ট বা যিনি নির্ণায়ক সংস্থা তার হাতে। তাহলে দাঁড়ালো কি, আমার হাতে দুটো নম্বর আছে, একটা হচ্ছে একাডেমিক দোষ আর একটা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স। এবার আপনারা হয়তো ভাববেন যে এই টিচিং এক্সপিরিয়েন্সটা শুধুমাত্র 2016 যোগ্য শিক্ষকদের জন্য দেওয়া হয়েছে। আপনারা ভুল ভাবছেন। যারা পার্শ্ব শিক্ষক, যারা কন্ট্রাকচুয়াল শিক্ষক বা অন্য প্রতিষ্ঠানে যারা পড়াচ্ছে, তারাও যদি টিচিং সার্টিফিকেট নিয়ে আসে, দেখুন আমাদের কিন্তু ভিলেন বানানো হচ্ছে, আমরা তাদের বিরোধী নই, কিন্তু আমাদের চাকরিটা গেছে আমাদের নিরবয় থাকার না। মানে আপনি বলছেন এই যে অভিজ্ঞতার ভিত্তিতে মার্কস শুধু আমাদের জন্য নয় তো, এটা হচ্ছে মানে আপনি বলছেন স্কুলে পড়াচ্ছেন, নট নেসেসারি। সে আমি যদি কোনো প্রাইভেট না, আপনি জানেন না হয়তো, সরকারি গভর্নমেন্ট স্কুলে সেখানে পূর্ণ শিক্ষক বাদ দিয়েও পার্শ্ব শিক্ষকরা থাকে, আছে, তারাও তো সেই মার্কসটা পাবে। ওকে। এবং আরেকটা বিষয় আপনাকে বলি, আমি এই পরীক্ষায় সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে স্পষ্ট লেখা আছে যারা প্রমাণিত অযোগ্য, যদিও এই প্রশাসন কারা অযোগ্য সেটা মানতে চায় না। মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সেন্সিটিভ একটা পদে বসে আছেন, তিনি বারবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকেও বলছেন আগে যোগ্যদের দেখবো, পরে অযোগ্যদের দেখবো, এবং আমি বলি না। এবং তারপর যিনি নবান্ন থেকে যেটা প্রেস করলেন, সেখানেও বললেন অযোগ্যদের বিভিন্ন ডিপার্টমেন্টে ঢুকিয়ে দেবো। ভাষাটা শুনুন, আপনি প্লে করতে পারেন, কিন্তু যোগ্যদের অগ্নি পরীক্ষা দিতে হবে। আর একটা বলি, শুনুন, আপনাকে শুনতে হবে। এবং মাননীয় বিজেপির যিনি প্রতিনিধি দীপঙ্কর বাবু, আমি জানি না আপনার প্রফেশন কি, আপনাকে দুটো প্রশ্ন করি। আপনি তো অনেক কথা বললেন, এই যে 2016 যে কর্মকাণ্ড, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আপনি যে বারবার বলছেন, আপনি জানেন সে সময় এই প্রতিষ্ঠানের অন্যতম মাথার মধ্যে কে ছিলেন বসে? আপনাদের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মশাই। তিনি জানতেন। এবং আমাদের প্রতিনিধি দল যখন দিল্লি যাচ্ছিল, তখনও তিনি বলেছেন যে আমরা নাকি টিএমসিপির দালাল এবং 8 হাতের 8 ফুটের লাঠি দিল্লি পুলিশের হাতে আছে। আপনারা কি বলছেন? রাজনীতিকরণ। আমার সময় খুব কম, এবার উত্তর নিই খুব সংক্ষেপে দীপঙ্কর, তারপর বিষয় দেখা যাবে। বিষয়টা হচ্ছে গিয়ে এরা রাজনীতির খেলায়, আপনি তাহলে এখন বলতে চাইছেন আপনারা তৃণমূলের যে বাস করে গেছিল দিল্লিতে, আন্দোলনটা চুরি করলো পশ্চিমবাংলায়, দিল্লিতে আন্দোলন করতে গেলেন, আন্দোলনের সুফল দিল্লিতে কি এলো? আপনাদেরকেও ব্যবহার করতে চাইলে এই রাজ্য সরকার, আপনারা কেন ব্যবহৃত হলেন? উত্তরগুলো দিন। কারণ আমাদের কথা হচ্ছে যোগ্য যারা তারা চাকরি পাক, তার জন্য আমরা আপনাদের সাথে রাস্তায় গেছি, আমরা আন্দোলন করেছি, আমরা বিকাশ ভবন ডেপুটেশন দিয়ে আপনারা রাস্তায় বলছেন, আপনাদের সাথে আমাদের ছেলের রাস্তায় গেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং গতকালও ছিল, আজকেও বলেছি আপনাদের যোগ্য চাকরি পাক। এর থেকে যোগ্যতা কোথায় যেতে চান? এর থেকে কোথায় যেতে চান? আমি কি করি সেটা জানেন না, সেটা আপনার ব্যর্থতা। আপনার ব্যর্থতা থেকে আপনি খাটবে না, কিন্তু আপনি জেনে বলুন। আমি সময় খুব কম, বিষয়টার উত্তর নিয়ে নিই। আমি জেনেই বলছি, আপনাদের বাস কে করে দিয়েছিল বলুন তো? শুনুন, আপনি একটা কথা বললেন, দিল্লি
দিল্লিতে আমরা যখন গেছিলাম বাস করে এত বড় কি করে পাঠালো আপনাদের? শুনুন দিল্লিতে যখন আমরা গিয়েছিলাম, কারণ আমরা রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে যাইনি, আমরা হকের আন্দোলন, আমাদের দেশের আমরা নাগরিক, আমাদের আপনাদের বাসে পাঠানোর সময় কারা ছিল মানে কারা পাঠিয়েছিল বাস করে? কাকে পাঠিয়েছিলেন? বাস করে আপনারা গেলেন, যাওয়ার আগে কি বলে গেলেন? কারা পাঠাতে পারবেন? আমরা কোনো রাজনৈতিক আমার রাজনৈতিক প্রমাণ দিতে হবে না, আপনি বলুন না আপনাদের এই বাসে। আচ্ছা আমার সময় খুব কম, আমার সময় খুব কম, আমার সময় খুব কম, দীপঙ্কর দা, রাকেশ, আমার সময় খুব কম। বিশ্বজিৎ আচ্ছা প্লিজ, আমার সময় একদম শেষ, একদম সময় প্রায় শেষ। দীপঙ্কর দা, বিশ্বজিৎ কথা, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে যোগ্য চাকরি প্রার্থীরা, আমরা সবাই বিশ্বাস করি অন্তত তাদের চাকরি হওয়া উচিত, কারণ তারা চাকরির ক্ষেত্রে দুর্নীতি করেনি। 1 2 নম্বর, একাডেমিক নাম্বার কথা যেটা বলছে, একাডেমিক নাম্বারে যদি কম্পিটিটিভ পরীক্ষা হতো, আমি জানি না রাকেশ কতগুলো কম্পিটিটিভ পরীক্ষার নিয়ম জানে, মূলত রেল এবং পোস্টালে একটা সময় হতো, তার যে মার্কশিট, সেই মার্কশিটের অ্যাকর্ডিং টু মেরিট চাকরি হতো। কিন্তু চাকরি হওয়ার ক্ষেত্রে রিটেন পরীক্ষা, তার মার্কস এবং পরবর্তীকালে যতগুলো পরীক্ষা হয়েছে সেখানে ডেমনস্ট্রেশন একটা বড় অংশ, অন্তত টিচিংয়ের ক্ষেত্রে। তার কারণ বিশ্বাস করা হয় যে নাম্বার বেশি পেলেই সে ভালো শিক্ষক হতে পারে না, সেই কারণে ইকুয়াল অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে। এবং যদি এটা মনে হয় উন্নত দেশে এবং আমাদের মতো দেশে এই প্যারামিটারসটা এখন ফলো করা হয়েছে। সংবিধানের প্রতি আস্থাশীলের কথা বলছিল, হ্যাঁ, সংবিধানের প্রতি আস্থাশীল বলেই আমরা আজকে এখানে বলছি যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি যদি না হয় থাকে বা তাদের সরে যেতে হয়েছে, এটা দুঃখের এবং এটা অন্যায় হয়েছে, সে যে সিস্টেমের বিরুদ্ধে, যে সিস্টেম থেকে হোক। কিন্তু সেখানেই তো সরকার বারবার ঘোষণা করছে যে যোগ্য চাকরি প্রার্থীদের একজনেরও চাকরি যাবে না, তারা আস্থাশীল, তাদের ক্ষেত্রে তাদের পরীক্ষা, তার কারণ সুপ্রিম কোর্ট বলেছে বলেই তারা পরীক্ষা নিচ্ছে। সুপ্রিম কোর্ট যদি কিভাবে যাবে? আপনারা কি লিস্ট করে দেবেন, সেই লিস্ট অনুযায়ী চাকরি হবে, মানে ওখানে একটা দুর্নীতি হবে। বলুন না, ভারতীয় জনতা পার্টির কথা অনুযায়ী রাজ্য চলবে, আপনাদের কথা অনুযায়ী এসএসসি চলবে নাকি মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির কথা অনুযায়ী চলবে? তাদের সামনে কি আছে? সুপ্রিম কোর্টের রায় ছাড়া এখানে সরকার দায়িত্ব নিচ্ছে, একজন যোগ্যরা চাকরি যাবে না। শেষ করি রাকেশ বাবুকে দিয়ে, শেষ করি রাকেশ বাবুকে দিয়ে। রাকেশ বাবু বলুন, আমার সময় প্রায় শেষ। রাকেশ বাবু, সুপ্রিম কোর্ট যেভাবে বলছে আমরা সাংবিধানিকভাবে, আমার সময় একদম শেষ। রাকেশ বাবু আপনি বলুন, চাকরি দেওয়ার জন্য রিভিউ। রাকেশ বাবু শেষ করবো আপনাকে দিয়ে। কম্পারেটিভ এক্সাম স্যার বললেন, বিশ্বজিৎবাবু বললেন যে আমি কত দিয়েছি, আমি আসলে দেইনি, কারণ আমি বলছি আমি 2012 সালে গ্র্যাজুয়েশন করে সঙ্গে সঙ্গে এই পরীক্ষায় বসেছিলাম মাস্টার ডিগ্রি করার পর, বলে আমার প্রয়োজন হয়নি, প্রথমবারই আমি চাকরি পেয়ে যাই। এবং তারপর আমার বাড়ির পাশে স্কুল হওয়ার জন্য আমি দীর্ঘ 10 বছর থেকে পড়াশোনার সঙ্গে, মানে এই কম্পারেটিভ এক্সামের পড়াশোনার সঙ্গে দূরত্বে আছি এবং স্কুল এডুকেশনের সঙ্গে যুক্ত। কিন্তু আমরা তো যা পরীক্ষা দেবো সেগুলো তো কম্পারেটিভ এক্সামের উপর ভিত্তি করে হবে, আমাদের পড়ার সেই মানসিকতা, মানসিক চাপ 10 সেকেন্ড হ্যাঁ নেই। তো আমি যেটা বলছিলাম যে আজকে আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের নির্মম লাঠিচার্জ এবং অসাংবিধানিকভাবে আমাদের অ্যারেস্ট করা, আমাদের প্রায় সহকর্মী 150 জনকে অ্যারেস্ট করেছে। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, একে আমরা ধিক্কার জানাই এবং বিনা শর্তে তাদেরকে মুক্তি দিতে হবে। এবং এর প্রতিবাদে 1 তারিখ মানে রবিবার 1 জুন আমরা সারা রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্ট শহরে আমরা ধিক্কার মিছিল করব। 1 তারিখে কি হয়, রাকেশ বাবুর ধিক্কার মিছিলের কথা বলছেন তারা, সেদিকে অবশ্যই নজর থাকবে, প্রশাসনের তরফে কি ব্যবস্থা সেদিকে অবশ্যই নজর থাকবে। আপাতত বিশ্বজিৎ দা, দীপঙ্কর দা এবং রাকেশ বাবুকে অনেক ধন্যবাদ। এখন একটা বিরতির পর সন্ধ্যে 6টায় যে খবরে আসবো, কেন পরীক্ষায় আপত্তি, পরীক্ষায় নয়া বিজ্ঞপ্তি, কলকাতার কাছেই চা বাগান। খবর আসবো বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।